অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের নতুন ক্লাস হচ্ছে আমাদের সামেটিভ অ্যাসেসমেন্টের এক্সপেরিয়েন্স 5 পর্যন্ত কমপ্লিট হয়েছিল। এবার পরবর্তী হচ্ছে এক্সপেরিয়েন্স 6 থেকে। তো এক্সপেরিয়েন্স 6-এ আমাদের যে টপিক্সটা আছে টপিক্সটাকে দেখে আসি। আমাদের এক্সপেরিয়েন্স 6-এর টপিক্স হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, অর্থাৎ কারোর সাথে ফর্মালি পরিচিত হওয়াটাকেই এখানে তুলে ধরেছে যে আমরা কি ভাবে কারোর সাথে ফর্মালি পরিচিত হতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে 6.1.1 আগে আমাদের এই বিষয়টুকুনকে বারে বারে পড়তে হবে, বারে বারে বুঝতে হবে, কারণ এতটুকুন জায়গার ভিতরেই কিন্তু সব কিছুই আছে। লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশনস। তো ইলাস্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে চিত্র। তো লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন, চিত্রের দিকে তাকাও, বিলো ইলাস্ট্রেশনস বিলো, দ্যাটস মিন হচ্ছে নিচের চিত্রগুলোর দিকে দেখো। অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস রিটেন ইন দেম, এবং যে সেন্টেন্সগুলো লেখা আছে এগুলোকে পড়ো। ইন গ্রুপস, দলে দলে। ডিসকাস দ্য কোশ্চেন দ্যাট ফলো, এবং সেই অনুযায়ী একে অন্যকে প্রশ্ন করো। সো এখানে আমাদের কাজ হচ্ছে যে আমাদের পুরো শ্রেণীকক্ষকে সাজাতে হবে, হচ্ছে দলে দলে সাজাতে হবে। প্রত্যেক দলে সর্বোচ্চ 5 জন করে সাজাতে হবে। সাজানোর পরে এবার শিক্ষার্থীদেরকে হচ্ছে এই পিকচারটা দেখতে দিতে হবে, ইলাস্ট্রেশনটা দেখবে, দেখে এরপর কি বুঝলো এই প্রসঙ্গে লিখবে। সো আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে নিউজ টুডে, অর্থাৎ এটা দৈনন্দিন যে খবর আমাদের ইংলিশ পত্রিকাগুলো ছাপে, এই এরকম একটা পত্রিকা হচ্ছে টুডেস নিউজ। এরপর হচ্ছে বিজনেস নিউজ, ব্যবসা সম্পর্কিত তথ্য। এরপরে হচ্ছে নিউজ, এখানে যে কোনো কিছু থাকতে পারে। এরপর এটা হচ্ছে কি সিভি, আর এটা হচ্ছে কি লেটার। ওকে, তো এখানে পরের প্রশ্নগুলো আমরা এখানে পড়ে আসি। পড়লে এই প্রসঙ্গে আমরা এর থেকে উত্তর দিয়ে আসতে পারবো। বলছে হাউ মেনি টাইপস অফ রাইটিংস ক্যান ইউ সি। তো আমরা এখানে কত প্রকারের রাইটিংস দেখছি এটাকে আগে কাউন্ট করে আসতে হবে, তাই না? তো আমরা প্রথমে দেখলাম হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অন, এই একটা হচ্ছে আর্টিকেল, বিভিন্ন আর্টিকেল পেপার। তো এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে ফর্মাল লেটার। ন্যাচারালি আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমাদের বন্ধু বান্ধব অথবা বাবা মা যার কাছে এই যে চিঠিগুলো লিখি এগুলোকে বলা হয় ইনফর্মাল লেটার। আর এটা হচ্ছে সিভি। তো এই যে কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা। তো হাউ মেনি টাইপস অফ রাইটিংস হিয়ার, তোমাকে কিভাবে কোশ্চেনের উত্তর দিতে হবে। হাউ মেনি টাইপস অফ রাইটিংস ক্যান ইউ সি। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে কোশ্চেন যেমন করে করেছে, ডব্লিউএস করেছে, ডব্লিউএস এর পর হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে রেখেছে, এরপর সাবজেক্ট, এরপর প্রিন্সিপাল ভার্ব। বাট এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এটাকে আমরা এখন যদি কোশ্চেনে থেকে উত্তরে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাকে প্রথমে সাবজেক্টের দিকে যাইতে হবে। যদি কোথাও ইউ বলে সেই ক্ষেত্রে সাবজেক্টটা ইউ না হয়ে ইউ এর পরিবর্তে আই। এরপর হচ্ছে এই ভার্বটা যে শুরুতে চলে এসেছিল এই ভার্বটা পরে চলে যাবে। তো আই ক্যান সি, তাহলে ইউ ক্যান সি, এখানে যে কি হবে আই ক্যান সি হাউ মেনি, I can see 4 types of writings in the illustration. তাহলে আমরা এবার দেখি আই হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে মডাল ভার্ব, সি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে স্ট্রাকচারটা আমরা নিজেরা সাজিয়ে নিব। যেহেতু তোমাদেরকে ফ্রি হ্যান্ড ইংলিশ লিখতে হবে সেহেতু এভাবেই কিন্তু পড়তে হবে যাতে করে প্রত্যেকটা লেখাকেই তোমরা নিজেরাই লিখতে পারো। সো প্রথমে আসছে সাবজেক্ট, এরপরে আসলো মডাল ভার্ব, তারপর আসলো কি প্রিন্সিপাল ভার্ব। এরপরে কি বলছে কত প্রকারের। তো আমরা জানি কত প্রকারের লেখা, এটা কি লিখেছে কত প্রকারের আছে। এই ক্ষেত্রে এখন আমরা এটা হচ্ছে এক্সটেনশন হিসেবে ইউজ হয়েছে। এবার উত্তর দিলাম হাউ মেনি জায়গায় দিলাম কত 4 টাইপস অফ রাইটিংস, 4 প্রকারের রাইটিংস দেখছি এই ছবিতে। এর জন্য ইংরেজি হচ্ছে দিস, আর ছবিগুলোতে বা চিত্রগুলোতে ইন দিস ইলাস্ট্রেশন।
তো পরবর্তী সেন্টেন্সে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি। হোয়াট আর দে কল্ড? বলছে এই যে যে ছবিগুলো, এ ছবিগুলো কি বলেছে? তাহলে কি বলেছে? এ ছবিগুলো ডিফারেন্স অফ রাইটিংস সম্পর্কে কথা বলেছে, তাই না? তো আমাদেরকে এটা দেখে আমরা এর স্ট্রাকচার আগে আমরা কোশ্চেন করাটাও শিখবো, কারণ যদি আমাদের কনভারসেশনটা শিখতে হয় তাহলে ওই টপিকসটা পড়ার সাথে সাথে আমাদের কিন্তু কোশ্চেন করাটাও শিখতে হবে। এই কোশ্চেন ফরম্যাটগুলো যদি আমরা দেখি, এখান থেকে স্ট্রাকচার নিয়ে কিন্তু মুখস্থ করলেই এর পরবর্তীতে তুমি নিজেই কোশ্চেন করতে পারবে। তো শুরুতে কি করেছে? ডব্লিউএস বসিয়েছে না? যদি কোনো বস্তু বোঝায়, সেই বস্তু সম্পর্কিত যদি কোনো কোশ্চেন মেকআপ করতে হয় সেক্ষেত্রে আমাদের হুইজ অর হোয়াট আনতে হয়। এরপর হচ্ছে কি অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট বসে, সাবজেক্টের পর প্রিন্সিপাল ভার্ব। ওকে, আমরা আবার এখানে আবার যেতে চাচ্ছি। তো শুরুতে কে বসছে? ডাব্লিউএস কোশ্চেন বসছে, পরবর্তীতে বসছে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক এনি কোশ্চেন, তুমি যদি কোনো কোশ্চেন করতে চাও তাহলে কি স্ট্রাকচার ফলো করতে হবে? অবভিয়াসলি শুরুতে হচ্ছে ডাব্লিউএস, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট এবং লাস্ট ওয়ান হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এরপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট, এরপর টাইম প্লেস, এভাবে ধারাবাহিক অনুসারে বসেছে। ওকে, সো আমরা এখানে বলছে হোয়াট আর দে কল, তারা কি বলেছে? এটাকে আমরা নিজেরা, যেহেতু আমরা বাঙালি, আমাদেরকে ইংরেজি লিখতে হলেও বাংলায় কিন্তু আগে থিঙ্কিংটা সেরে ফেলতে হবে, আদারওয়াইজ ইংরেজি লেখা সত্যিই পসিবল না। তো বলছে হোয়াট আর দে কল্ড, তারা কি বলেছে? তাহলে দে আর কল্ড, তারা বলেছে। তাহলে কি বলেছে? কোনো কিছু সম্পর্কে যদি কিছু বলে তো আমরা জানি সম্পর্কে এর জন্য প্রিপজিশন হচ্ছে কি অ্যাবাউট। দে আর কল্ড, তারা বলেছে বিভিন্ন ধরনের রাইটিংস সম্পর্কে। দে আর কল্ড about different kinds of writing such as CV, application form, এরপর হচ্ছে letter, different kinds of particle of the papers, etc. Now this, see how often do you read and write them? তোমরা কিভাবে প্রায় এগুলোকে পড়ো এবং লেখো? তাহলে কিভাবে পড়ো এবং লেখো? তাহলে আমরা এগুলো বিভিন্ন সময় কখনো অফিসিয়ালি, আবার কখনো ফর্মালি, আর কখনো কি ইনফর্মালি কোনো ধরনের যোগাযোগ করার জন্য আমরা এগুলোকে লিখে থাকি নাকি? তো এখানেও আবার আমরা দেখছি, এখানে আসছে কি হাউ, ডাব্লিউএস, এরপরে এই যে অফেন, যে এই অফেনটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। তো ডাব্লিউএস প্লাস অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, যেহেতু এখানে দুইটা ভার্ব সেহেতু মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এরপর এটা হচ্ছে দেম, দেম হচ্ছে অবজেক্ট। ওকে, তো হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম, তোমরা কিভাবে প্রায় সময় এগুলোকে লিখে থাকো? এখন আমাকে যদি উত্তর করতে হয় সবার আগে সাবজেক্টের কাছে যেতে হবে। তো এখানে সাবজেক্টটা কে? সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সেই ব্যক্তি যে সাবজেক্ট ভার্বের কাজটা করে। তো এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে রিড আর একটা হচ্ছে কি রাইট। এই রিড এবং রাইট এই দুইটা ভার্বের কাজ কে করেছে? হ্যাঁ, করেছে হচ্ছে কে? ইউ। তো আমরা বলেছিলাম যে যদি কোশ্চেনের মধ্যে আমরা ইউ দেখি, উত্তরের বেলায় কি আনবো? আই। আবার যদি আমরা কোনো একটা সেন্টেন্সের যদি আই থাকে, কোশ্চেন মেকিং করতে গিয়ে আইটা কি হয়ে যাবে? ইউ। তাহলে ইউ না হয়ে কি হচ্ছে? আই। এবার আমাদের এই ভার্বের দিকে যেতে হবে, তবে ভার্বের দিকে যাওয়ার আগে আমাদের এই অক্সিলারি ভার্বটার দিকেও তাকায় আসতে হবে। এটা দেখতে হবে কোন ফর্মে আছে, যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে সেহেতু এগুলোর আর চেঞ্জ করা লাগছে না। উই রিড অ্যান্ড রাইট দেম, এগুলোকে আমরা লিখি এবং পড়ি, স্পেশালি বিশেষ করে ফর দ্য পারপাস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ রাইটিংস, সাধারণত আমরা বিভিন্ন ধরনের রাইটিংস লেখার জন্য ব্যবহার করি। অ্যান্ড ইট ক্যান বি
এটা হতে পারে ফর্মালি অর ইনফর্মালি, অর্থাৎ এটা ফর্মালিও হতে পারে ইনফর্মালিও হতে পারে। এরপরের যে কোশ্চেনটা আছে, হোয়াই ডু উই রাইট দেম, আমরা কেন এগুলোকে লিখি, আমরা কেন এগুলোকে লিখি। তাহলে এই যে ডাব্লিউএস কোশ্চেন, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপর প্রিন্সিপাল ভার্ব, এরপরে অবজেক্ট। ঠিক এরকম করে ম্যাম যেভাবে বললো যে কোশ্চেন করার জন্য এই স্ট্রাকচারগুলো, প্রত্যেকটা কোশ্চেনের নিচে স্ট্রাকচারগুলো লিখে রাখবে, পরে যে উত্তর করছে উত্তর দেওয়ার পরে স্ট্রাকচারগুলো লিখে রাখবে, তখন দেখবে যে একটা সময় প্রশ্ন করতে এবং এই প্রশ্নের উত্তর লিখতে আর কোনো সমস্যাই হবে না। হোয়াই ডু উই রাইট দেম, তাহলে আমরা কেন লিখি, আমরা কি জন্য লিখি, আমরা বিশেষ করে যোগাযোগের জন্য লিখি নাকি, ডিফারেন্ট কাইন্ডস অফ ফর্মাল এবং ইনফর্মাল সিচুয়েশনে যোগাযোগের জন্য লিখি। তো এটাকেই যদি আমরা উত্তর হিসেবে লিখি, উই রাইট, এই রাইটের কোনো চেঞ্জ হচ্ছে না কারণ ডুটা এখানে প্রেজেন্ট ফর্মে। উই রাইট দেম, আমরা এগুলোকে লিখি ফর ডিফারেন্ট পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যে, স্পেশালি টু কন্ট্যাক্ট অর টু কনভার্স ফর্মালি অর ইনফর্মালি, অর্থাৎ কোনো ধরনের যোগাযোগ করার জন্য, কোনো ধরনের কন্ট্যাক্ট করার জন্য, ফর্মালি অথবা ইনফর্মালি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পুরো টপিকসটা খুব ভালো করে বুঝেছো এবং ক্লাসে তোমাদের অ্যাক্টিভিটিটা কি এটাও বুঝেছো। দলীয়ভাবে তোমাদের এই কোশ্চেনগুলো প্রথমে অ্যানালাইজ করতে হবে এবং সবার কাছ থেকে এর কিছু কিছু মতামত আনতে হবে। এরপর হচ্ছে এটাকে সুন্দর করে একটা পোস্টারে নিজেদের উত্তরগুলো লিখতে হবে, লেখার পরে এটাকেই ক্লাসে প্রেজেন্টেশন করতে হবে। আর ঠিক এইভাবেই যদি কাজটা করা হয়, অর্থাৎ ক্লাসে এই অ্যাক্টিভিটিটাই যদি করা হয়, তাহলে দেখবে যে গ্র্যাজুয়ালি তোমার ভিতরে যে ভয়টা আছে যে কি করে বলবো, আদৌ কি হবে কি হবে না, এটা আসলে কোনো কথাই না, হবে না, আজ হবে না, কাল হবে না, তবে একদিন হবে। শুরুই যদি না করো তাহলে কখনোই হবে না। ওকে, ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমাদের শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।